সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা মা বাবা ভাই বোন সবাইকে নিয়ে সহি সালামতে আছো। আজকে আমি তোমাদেরকে সমাজ মনোবিজ্ঞান পড়াবো এবং সেই টপিকটির নাম হচ্ছে মনোভাব পরিমাপের পদ্ধতি বা মনোভাব পরিমাপের পদ্ধতি। তো মনোভাব পরিমাপের পদ্ধতি আলোচনার আগে তোমাদেরকে আমি বলছি যে গত ক্লাসে আমি বিকাট মানব পদ্ধতিটি পড়িয়েছিলাম। এছাড়া আরও অনেক মনোভাব পরিমাপনের কৌশল বা পদ্ধতি রয়েছে। আজকে আমি যে পদ্ধতিটি পড়াবো সেটির নাম হচ্ছে থার্স্টন সমব্যবধান মানব। তো এটি পড়ানোর আগে তোমাদেরকে আবার একটু মনোভাব কী এবং মনোভাব কীভাবে অর্জন করা যায় বা কীভাবে অর্জিত হয় সেটি সম্পর্কে তোমাদেরকে আমি ধারণা দেব। তো আলোচনা করছি এবার তোমাদেরকে এই মনোভাবের ধারণা দেওয়ার জন্য। মনোভাব হচ্ছে একজন ব্যক্তি বা কোনো বস্তু প্রতি কোনো মানুষের যে ইতিবাচক বা নেতিবাচক ব্যক্তির ধারণা, সেটাকে আমরা মনোভাব বলতে পারি। আর একটা শিশু যখন জন্মগ্রহণ করে তো সেই শিশুটি কিন্তু প্রথমে তার বাবা মাকে পায়, এবং আস্তে আস্তে যখন সে বড় হয় তখন সে তার পায় বন্ধু বান্ধবকে। তাহলে বোঝা যাচ্ছে প্রথমে শিশু পাচ্ছে তার বাবা মাকে। সুতরাং আমরা শিশুর প্রথম বিদ্যালয়ে আমরা বলতে পারি বাবা মা। এখান থেকেই শিশু বাবা মার কাছ থেকে অনেক কিছু শিখে থাকে। যেমন ধরো, বাবা মা শিশুকে আদর করে, সেই জন্য সেই শিশুটি বাবা মাকে খুব ভালোবাসে এবং বাবা মাকে তার ইতিবাচক ধারণা জন্ম লাভ করে। এই যে বাবা মাকে সে খুব ভালোবাসে, কেন ভালোবাসে? কারণ বাবা মা তাকে ভালোবাসে, এই জন্য তার প্রতি একটা ইতিবাচক ধারণা জন্ম লাভ করেছে। ঠিক তেমনিভাবে সে যখন আস্তে আস্তে বড় হয় তখন সে আরও অন্য একটা পরিমণ্ডলে বেড়ে ওঠে, যেমন বন্ধু বান্ধব, এবং এরপরে সে বিদ্যালয়ে যায়। এই যে বন্ধু বান্ধবের সঙ্গে যখন তার ইন্টারাকশন হয় তখন সে বন্ধু বান্ধবের কাছ থেকে কিন্তু অনেক কিছু ধারণা পেয়ে থাকতে পারে। যেমন বন্ধু বান্ধবদের আচার আচরণ ইত্যাদি সে নিজের মধ্যে গ্রহণ করে নেয়। যদি কোনো বন্ধুকে তার ভালো লাগে তাহলে সেই বন্ধুর প্রতি সে বন্ধুত্ব করতে চায় এবং বন্ধুর প্রতি তার ইতিবাচক মনোভাব গড়ে ওঠে। অপরপক্ষে যদি কোনো বন্ধু তার সঙ্গে কোনো বিষয়ে শত্রুতা করে তাহলে তার প্রতি তার একটা নেতিবাচক ধারণা জন্ম লাভ করে। এইভাবে জন্ম থেকে যতদিন পর্যন্ত সে, অর্থাৎ জন্ম থেকে মৃত্যু অবধি, এক একজন ব্যক্তিকে বিভিন্ন পরিবেশের পারস্পরিক ক্রিয়ায় মিলেমিশে যে চলতে হয়, এভাবে সে নানা রকমের মনোভাব গ্রহণ করতে পারে বা সেই ধারণা তাদেরকে থেকে পেতে পারে। এখন এই যে এই মনোভাবটা যে তৈরি হলো বা এই মনোভাব ধারণাটা তার কাছে আসলো, এই মনোভাব কি বংশগত? না, এটা হলো শিক্ষালব্ধ। মনোভাবটি হচ্ছে শিক্ষালব্ধ, কারণ আমরা এটা সমাজ পরিবেশ থেকেই শিখে থাকি। যদি উদাহরণস্বরূপ একটি সবিশেষ সাপেক্ষীকরণের মাধ্যমেও মনোভাব গঠিত হতে পারে বা অর্জিত হতে পারে। যেমন ধরো, কোনো একজন ঘনিষ্ঠ বন্ধু কাছে যদি কোনো অপরিচিত একজন ব্যক্তি এক বা একাধিক সময় আসে, তাহলে সেই বন্ধুটি অপরিচিত ব্যক্তিকে তার কাছে ইতিবাচক মনে হতে পারে। অর্থাৎ বন্ধুটি, তার প্রিয় বন্ধুটির সান্নিধ্যে যখন কোনো আরও একজন অপরিচিত বন্ধু আসে তখনও তার প্রতি কিন্তু একটা ইতিবাচক ধারণা তৈরি হয়। এছাড়াও আন্তঃব্যক্তিক বা ইন্টারপার্সোনাল অ্যাটিটিউডের মাধ্যমেও মনোভাব গঠিত হয়ে থাকে। যেমন ইন্টারপার্সোনাল উপর গবেষণা করছেন লট অ্যান্ড লট। তিনি গবেষণা করে দেখেছেন যে যদি একটি ছেলেকে যখন
উনি এই গবেষণাটা একটা এক্সপেরিমেন্টের মাধ্যমে তুলে ধরেন। তো উনি এই মনোবিজ্ঞানী যে একটু গবেষণা করেছিলেন, তিনি কতগুলো শিশুকে মহাশূন্যযান খেলা খেলতে দেন। তো মহাশূন্যযান খেলা খেলতে দেওয়ার সময় শিশুটিকে কয়েকজন পরীক্ষকে যখন মহাশূন্যযান খেলায় খেলতে দেয় মনোবিজ্ঞানী, তখন তিনি প্রত্যেকটি পরীক্ষের সাথে একজন সঙ্গী নির্বাচন করেন। কিন্তু সেই সঙ্গীটির সাথে পরীক্ষের পূর্বে কোনো ইতিবাচক অথবা নেতিবাচক কোনো ধারণা ছিল না। অর্থাৎ এক কথায় আমরা বলতে পারি, শিশুটি যখন এই মহাশূন্যযান খেলায় লিপ্ত, তখন তার সঙ্গে যে সঙ্গীটিকে নির্বাচন করা হয়েছিল সেটি তার পছন্দ বা অপছন্দ অনুযায়ী নির্বাচন করা হয়নি। খেলায় যেহেতু হার জিত আছে, এই হার জিতের ফলে একটা রেজাল্ট যখন পেল, মনোবিজ্ঞানী পেলেন, তখন ওই শিশুদেরকে জিজ্ঞাসা করা হয়েছিল, ধরে নাও তোমাদেরকে সত্যি সত্যি মহাশূন্য পাঠানো হবে, তাহলে তোমরা কোন সঙ্গীকে নির্বাচন করবে যাওয়ার সময়? অধিকাংশ পরীক্ষরা এই উত্তর দিয়েছিল, অর্থাৎ যে সকল পরীক্ষরা জয়লাভ করেছিল খেলায়, তারা যে সঙ্গীটি উপস্থিতিতে জয়লাভ করেছিল, অর্থাৎ তার জয়লাভের সঙ্গে যুক্ত থাকায় যে সঙ্গীটি উপস্থিত ছিল, সেই সঙ্গীটির প্রতি তার ইতিবাচক মনোভাব গড়ে ওঠে এবং তারা মহাশূন্য যখন যাওয়ার জন্য সঙ্গী নির্বাচন করতে বলা হয় এবং সেই সঙ্গীটিকেই তারা সিলেকশন করতে চায়, যদিও ইতিপূর্বে সেই সঙ্গী সম্পর্কে তার কোনো ইতিবাচক বা নেতিবাচক ধারণা ছিল না। তাহলে আমরা এর মাধ্যমে জানতে পারতেছি যে আমরা এই শিক্ষণের মাধ্যমে বা সবিশেষ শিক্ষণের মাধ্যমেও মনোভাব গড়ে উঠতে পারে। এছাড়াও করণ শিক্ষণের মাধ্যমেও মনোভাব গড়ে উঠতে পারে। করণ শিক্ষণের মাধ্যমে মনোভাব গড়ে উঠতে পারে, যেমন ধরো বাবা মা সন্তানকে সত্যি কথা বলার জন্য অনুপ্রেরণা দান করে এবং সত্যি কথা যদি বলে তাহলে শিশুটিকে সান্ত্বনা দেয়, শিশুটিকে পুরস্কৃত করে বা বাহবা দেয়। আবার শিশু যদি মিথ্যা কথা বলে তাহলে তাকে তিরস্কৃত করে, যেটা তার জন্য শাস্তির কারণ বা মনোপীড়ার কারণ। ফলে শিশুটি যখন বুঝতে পারে যে সত্যি কথা বলাটা সন্তুষ্টিদায়ক এবং মিথ্যা কথা বলাটা শাস্তির কারণ, তখন সে সত্যি কথাটাই বলতে চায়। এইটা পরামর্শের মাধ্যমে সে এভাবে তার মনোভাব সত্য এবং মিথ্যার প্রতি তার একটা মনোভাব গড়ে ওঠে। এমনি আমরা বাস্তব জীবনেও অপরকে প্রত্যক্ষণ করে মনোভাব গ্রহণ করতে পারি বা মনোভাব আমাদের অর্জিত হতে পারে। যেমন উদাহরণ দেই, যখন ট্রাফিক সিগন্যাল পড়ে, অর্থাৎ যে ট্রাফিক সিগন্যালটা পড়লে আমরা গাড়ি চালানো বন্ধ করে দিব, রাস্তাতে চলমান পথে যাচ্ছি গাড়িতে, হঠাৎ করে একটা সিগন্যাল পড়লো না যাওয়ার জন্য, নেতিবাচক, অর্থাৎ লাল বাতি জ্বললে আমরা সাধারণত গাড়ি থামিয়ে দিই। এমন অবস্থায় যদি আমরা দেখি যে লাল বাতি জ্বালার পরেও যদি কোনো ব্যক্তি রাস্তা পারাপার হয় বা গাড়ি নিয়ে পারাপার হয় এবং তাকে যদি উপযুক্ত শাস্তির বিধান করা হয়, তাহলে ব্যক্তিটি এটি দেখে শিখবে যে না, আইন অমান্য করা অপরাধ এবং সে আইন অমান্য করবে না। তাহলে তার আইনের প্রতি একটা ইতিবাচক ধারণা গড়ে উঠবে। ঠিক তেমনিভাবে যদি কোনো শিশু বা কোনো ব্যক্তি যদি দেখে যে কোনো একটি বিশেষ কাজের সাফল্যের জন্য তাকে বাহবা বা পুরস্কৃত করা হচ্ছে, তাহলে ওই বাহবা যেই কারণে সে পেল, সেই বাহবা যুক্ত কাজের প্রতি তার
ওই কাজটি দেখেও সে শিখবে যে না, আমাকেও যদি এইভাবে কাজ করা যায়, আমাকে এইভাবে কাজের জন্য পুরস্কৃত করা হতে পারে, এবং তখন সে সেভাবে কাজ করতে যাবে। এছাড়াও ইউনেস্কো নামক গবেষক বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের পারীক্ষাদের নিয়ে একটু গবেষণা করছিলেন বসন্ত উৎসবের উপরে একটু আলোচনা, বসন্ত উৎসবের পরিকল্পনা নিয়ে আলোচনা করেছিলেন টেলিফোনের মাধ্যমে। সেই টেলিফোনের মাধ্যমে আলোচনা করে তাদের বসন্ত উৎসবের সংক্রান্ত আলোচনায় টেলিফোনে বলা হয়েছিল যে কী কী প্ল্যানিং বা পরিকল্পনা করা যেতে পারে। একদল পরীক্ষক যারা টেলিফোনের মাধ্যমে এই সাক্ষাৎকারটি দিয়েছিল এবং পরিকল্পনাটা বলেছিল, মন্তব্য করেছিল, তখন তাদের টেলিফোনে ইতিবাচক মন্তব্য করা হয়। আর অপর দলের যে পরীক্ষকে যে বসন্ত উৎসব সংক্রান্ত যে প্ল্যানিং সম্পর্কে ধারণা দিতে বলা হয়েছিল টেলিফোনে সাক্ষাৎকারে, টেলিফোন সাক্ষাৎকারে আর কি, টেলিফোনের সাথে কথোপকথনে, তখন তাকে কোনো ইতিবাচক মন্তব্য করা হয়নি। এর এক সপ্তাহ পর তাদেরকে, মানে উভয় দলকে, এই বসন্ত উৎসব সংক্রান্ত একটি প্রশ্নমালা বিবৃতি সংগ্রহ করার জন্য বসন্ত সংক্রান্ত প্ল্যানিংয়ের উপর পরিকল্পনা করা যাওয়ার উপরে একটা প্রশ্নমালা তাদের উপর অ্যাপ্লাই করা হয়। এরপর দেখা যায় যে যাদেরকে টেলিফোনে ইতিবাচক মন্তব্য করা হয়েছিল, এই প্রশ্নমালাতে তাদের প্রতি বেশি ইতিবাচক মনোভাব প্রকাশ পেয়েছে। তাহলে আমরা এইভাবেই জানতে পারছি যে মনোভাব আমরা শিক্ষালব্ধ এবং সমাজ পরিবেশ থেকেও এরা শেখা থেকে, কারণ মানুষ সামাজিক জীব, অনুকরণের মাধ্যমে কিন্তু মনোভাব প্রকাশ হয়। বাবা মা তার যে বাবা মাকে শিশু তার আদর্শ প্রতীক হিসাবে গ্রহণ করে, মডেল মনে করে তাকে। তো বাবা মা যে আচরণটি করে সেই আচরণটি অর্থাৎ প্রায়শই খেয়াল করে দেখবে যে বাবা মা, বন্ধু বান্ধব এবং শিক্ষকদের ব্যক্ত মনোভাবকেই শিশুরা অনুকরণ করে থাকে। তো তাদের সেই আচরণ যদি ইতিবাচক হয় তাহলে সেই শিশুটি সেই আচরণটি করে থাকবে। তার মানে আমরা বুঝতে পারছি যে মনোভাব অর্জন বা গঠন বা মনোভাবের জন্য পরিবারের সবচেয়ে বা আপনজনের কাছ থেকেই সাধারণত এটি বেশি গড়ে ওঠে। এখন আমরা যাব মনোভাব পরিমাপের জন্য যে কতগুলো পদ্ধতি আছে সে পদ্ধতি নিয়ে আলোচনা করতে যাব। তো আমি যেহেতু তোমাদেরকে বিকাশ সম্পর্কে পড়িয়েছিলাম, আজকে আমি তোমাদেরকে পড়াবো ষষ্ঠম সমাধান মানক। ষষ্ঠম সমাধান মানকে স্কেল চিত্র আঁকছি তোমাদের কাছে।
আমরা আজকে যে থার্স্টন সংবাদের মানবটি আলোচনা করব, সেটি কিভাবে এটা তৈরি করা হয়েছিল সেটার আমরা সে মানবকে তৈরি করার একটা ধাপ দেখাচ্ছি নিয়ম। তো এখন এই যতগুলো মনোভাব পরিমাপ করে করার জন্য যতগুলো কৌশল আছে তার মধ্যে হচ্ছে মানব পদ্ধতি সবচেয়ে গুরুত্বপূর্ণ। আর আজকের যে মানবটি আলোচনা করবো তাতে থার্স্টন সমব্যবধান মানব। আচ্ছা, থার্স্টন সমব্যবধান মানব তৈরি করার জন্য 1929 খ্রিস্টাব্দে থার্স্টন এবং কেপ এই পদ্ধতিতে থার্স্টন সমব্যবধান পদ্ধতিতে মানব প্রবর্তন করেন। এই পদ্ধতিকে সময় ব্যবধান মানব নামেও অভিহিত করা হয়। কেন সময় ব্যবধান মানব নামে অভিহিত করা হয় সেটা আমরা যখন আলোচনা করব তখন তোমরা বুঝতে পারবে। তো এই পদ্ধতিতে মানব তৈরি করার জন্য থার্স্টন এবং কেপ গির্জা, যুদ্ধ, জন্ম নিয়ন্ত্রণ ইত্যাদি বিভিন্ন বিষয়ের উপর 130টি বিবৃতি বা উক্তি সংগ্রহ করে থাকেন এবং গির্জা সম্পর্কিত, যেহেতু থার্স্টন গির্জা সম্পর্কিত তথ্য নিয়ে এই স্কেল বা মানবটি তৈরি করেছিলেন, সেই জন্য 130টি বিবৃতি সম্পন্ন অনুকূল এবং প্রতিকূল দৃষ্টিভঙ্গ সম্পন্ন উক্তি বা বিবৃতি তৈরি করেন কয়েকটি 130টি। আচ্ছা, এই 30টি উক্তি সংগ্রহ করার জন্য বিচারকদেরকে নিয়োগ দেওয়া হয়। অর্থাৎ কোন উক্তিগুলি অনুকূল, কোন উক্তিগুলি প্রতিকূল সেটা পরিমাপের জন্য, কোন উক্তিগুলো প্রতিকূল, কোন উক্তি নিরপেক্ষ, কোন উক্তিগুলি অনুকূল, এটা বিন্যস্ত করতে দেওয়া হয় অনেকগুলো বিচারককে। অর্থাৎ তাদেরকে বলা হয় যে তারা যে উক্তিগুলি নির্বাচন করা হয়েছে সেই উক্তিগুলোর মধ্য থেকে বেছে বেছে নিরপেক্ষ কয়টি, অনুকূল কয়টি এবং প্রতিকূল কয়টি সেগুলোকে বিন্যস্ত করবে। বিন্যস্ত করার পর বিচারকরা যখন এগুলোকে বিন্যস্ত করলেন তখন প্রত্যেকটি উক্তির মূল্যমানের মধ্যক নির্ণয় করা হয়। আর এই মধ্যক যে নির্ণয় করলো প্রতিটি উক্তি, যে একটা উক্তি এই প্রতিটি উক্তির মধ্যক নির্ণয় হচ্ছে স্কেল ভ্যালু হিসেবে বিবেচিত হয়। তবে কোনো মূল্যমান নির্ণয়ের ক্ষেত্রে যখন অস্পষ্টতা দেখা যায় সেটা নির্ণয়ের জন্য বড় কিউ দ্বারা প্রকাশ করা হয়, আর একটা হচ্ছে ছোট কিউ দ্বারা প্রকাশ করা হয়। ছোট কিউ, এই যে ছোট কিউ এটা হচ্ছে অনুকূল। ছোট কিউ এবং বড় কিউ, এই দুটো কিউর মধ্যে পার্থক্য হচ্ছে যে একটা কিউ দ্বারা বিচারকদের মধ্যে মত পার্থক্য নির্দেশ করে না, আর একটা হচ্ছে মত পার্থক্য নির্দেশ করে। এইভাবে যখন বিচারকদের কাছ থেকে এগুলো পাওয়া গেল এবং উক্তির মূল্যমানের মধ্যক পাওয়া গেল, তখন এগুলো আবার 300 জন পরীক্ষার উপর প্রশ্নমালার মতো করে দেওয়া হয় এবং তাদেরকে নির্দেশ দেওয়া হয় যে এইসব উক্তিগুলোতে যেগুলো তোমাদের কাছে একমত বা ভিন্ন মত সেগুলোকে তোমরা নির্দেশ দিয়ে থাকবে বা এইভাবে তোমরা সেগুলোকে নির্দেশ দিবে। এবং নির্দেশ দেওয়ার পর তারা যে ফলাফলটা আসবে, এই ফলাফলটা আসার পরে যখন পরীক্ষরা ইতিবাচক উক্তির ক্ষেত্রে, যে সকল পরীক্ষক ইতিবাচক উক্তির ক্ষেত্রে মতামত প্রকাশ করেছে সেগুলোকে চূড়ান্ত মানকে রাখা হয় এবং যেগুলো অস্পষ্ট সেগুলোকে চূড়ান্ত মানক থেকে বাদ দেওয়া হয়। এইভাবে বাদ দেওয়ার পরে এই যে
ফার্স্ট টার্ম সমবেদন মানকে মূল্যমান নির্ণয়ের জন্য এ থেকে কে পর্যন্ত 11টি ধাপ আছে, যেমন এ বি সি ডি ই এফ জি এইচ আই জে কে 11টি ধাপে যখন উক্তিগুলোকে নির্বাচন করতে বলা হয়, তো এই ফার্স্ট টার্ম সমবেদন পদ্ধতির সবচেয়ে বড় বৈশিষ্ট্য হলো যে এখানে প্রত্যেকটা উক্তি যখন নির্বাচন করা হয় প্রত্যেকটা জায়গাতে মূল্যমান গুলো ছিল সমান। প্রত্যেক এমন না যে এখানে যদি 7টা থাকে 300 পারিকের উপর 31টি উক্তি যখন নির্বাচন করতে বলা হয়, এখানে যদি 7টা থাকে এখানে 5টা থাকবে, এখানে 3টা নো। প্রত্যেকটা উক্তিতে সমানভাবে সেগুলোকে নির্বাচন করতে দেওয়া হয় বিচারকদের। আর এটাই হচ্ছে সেজন্য এখানে সময় ব্যবধান এলাকাটা সুনিশ্চিত থাকে, অর্থাৎ এই জন্য এই প্রত্যেকটা জায়গায় যেটা সমানভাবে দেওয়া হয়, এই জন্য এটাকে বলা হয় সময় ব্যবধান মানক। এখন এইভাবে যখন ফার্স্ট টার্ম পদ্ধতিতে মনোভাব মানক তৈরি করা হলো, প্রত্যেকটি উক্তি যখন পারীক্ষ টিক চিহ্ন দিয়ে পারীক্ষ দিকে বলা হয়েছে তোমাদেরকে যে প্রশ্নমালা দেওয়া হয়েছে তোমার যেটাতে একমত, সেখানে টিক চিহ্ন দিয়ে মনোভাব প্রকাশ করবে। তো যখন পারীক্ষ যেগুলোর সাথে সে একমত টিক চিহ্ন দিয়েছিল সেগুলোই মধ্য নির্ণয় করা হয়, এবং এই মধ্য নির্ণয় করা, এই মধ্যকে হচ্ছে মনোভাবের সাফল্যাঙ্ক। এইভাবে মনোবিজ্ঞানী কোনো ব্যক্তি বা দলের উপরে মনোভাব, তবে এই পদ্ধতিতে মনোভাব যাচাই বা মনোভাব প্রয়োগ করা গেলেও সময় ব্যবধান পদ্ধতি এটা একটা গুরুত্বপূর্ণ দিক যে এটা সময় ব্যবধান মানক, কিন্তু এর একটা কিছু ত্রুটিপূর্ণ দিক আছে। যেমন এই পদ্ধতি যখন কোনো মানক তৈরি করা হয় তখন এটা খুব সময় লাগে এবং পরিশ্রম বেশি লাগে। শুধু তাই না, যেহেতু এখান থেকে যে উক্তিগুলো সংগৃহীত হয় সেগুলোর মূল্যমান যাচাইয়ের জন্য যেহেতু বিচারকদেরকে নিয়োগ করা হয়, সেহেতু বিচারক তার নিজস্ব মনোভাব দ্বারা এটাকে যদি মূল্যায়িত করতেও পারেন, ফলে এটা পক্ষপাতিত্ব হতে পারে। এটা এই পদ্ধতির দুর্বলতা। আরও দুর্বলতা আছে, সেটি হচ্ছে এই পদ্ধতিটি তৈরি করতে, লিকাট মানক তৈরি করতে সময় বেশি লাগতো না, কিন্তু এই পদ্ধতিটি তৈরি করতে, এই পদ্ধতিতে মানক যখন প্রস্তুত করা হয় বা তৈরি করা হয় বা গঠন করা হয় তখন এতে সময় অনেক বেশি লাগে। শুধু তাই নয়, পাঠ্যপুস্তক সূচক উক্তিও নির্বাচন করা যায় না। আবার শাসন পদ্ধতিতে প্রণীত মানক এক কৃষ্টিতে প্রয়োগ করলে সেটা আবার আরেক কৃষ্টিতে অ্যাপ্লাই করা যাবে না, কারণ যেহেতু এটা বিচারকরা নির্ণয় করেন। আমি বাঙালি, আমাকে যদি শাসন মানকটা যদি আমাকে দিয়ে তৈরি করে, তাহলে এটা যদি আমেরিকাতে যদি এটা তৈরি করা সেই দেশের পারিক্রিক উপর যদি সেটা করা হয়, তাহলে সেই দেশের বিচারক নির্ণয় করে, আমি তো সেই দেশের কালচার সম্পর্কে জানি না বা ইত্যাদি, তাহলে যেই দেশের বিচারক এটা নির্ধারণ করেছেন তার দ্বারা সেই দেশের বিচারক দ্বারা এটা মূল্যমান করতে হবে। সুতরাং এক কৃষ্টিতে প্রয়োগকৃত এই সমাধান মানকটি অন্য কৃষ্টিতে ব্যবহার করা যাচ্ছে না, যেহেতু বিচারক এখানে নিয়োগ করতে হয়। তো এখানে এই একটা দিক গেল। কিন্তু এত সব দুর্বলতা সত্ত্বেও আমরা বলবো মনোভাব পরিমাপনের মধ্যে যতগুলো পদ্ধতি আছে, এই পদ্ধতি অত্যন্ত সময় সাপেক্ষ, ব্যয়বহুল বা কিছু সীমাবদ্ধতা থাকা সত্ত্বেও এটি সবচেয়ে ভালো একটি পদ্ধতি, কারণ এর একটি উল্লেখযোগ্য বা ইতিবাচক গুণ বা দিক রয়েছে। সেটি হচ্ছে এইখানে এই সমবেদন মানকটি সমব্যবধান বলেই মনোভাবের নিরপেক্ষ এলাকাটি স্পষ্ট থাকে। নিরপেক্ষ এলাকাটি মূল্যমান যাচাই করা ঠিক হয়, অর্থাৎ সমবেদন বলে এখানে কোনো নিরপেক্ষ অঞ্চলটি সঠিকতা
আমরা সহজে বুঝতে পারি। সুতরাং মনোভাব পরিমাপের জন্য সবচেয়ে বহুল বা সবচেয়ে ভালো পদ্ধতি হিসাবে আমরা সমাধান মানবকে গুরুত্ব দিয়ে থাকতে পারি। আশা করি তোমরা আমার বক্তব্যকে বুঝতে পেরেছ। তো তোমরা বাসায় একটু ভালো করে পড়ে নিবে এবং আগামীতে তোমাদের সাথে যারা সুস্থ শরীরে সুস্থ মন নিয়ে তোমাদের নেক্সট ক্লাস নিতে পারি সেই দোয়া তোমাদের কাছে চাইছি এবং তোমাদের জন্য আমার হলো শুভকামনা। ধন্যবাদ।